জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ হোসেন। আমরা আজ কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি আছেন কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দিন, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। অ্যাডভোকেট রাজ্জাকি, আপনাকে দিয়ে শুরু করব। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে একটা আলোচনা চলছে। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে প্রধান উপদেষ্টার এবং এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর উচিত যত দ্রুত সম্ভব একটা ফ্রেমওয়ার্ক জনগণের সামনে তুলে ধরা, যে তারা কি কি কাজ করতে চান এবং সেটি ঠিক কেমন আনুমানিক টাইম ফ্রেমের মধ্যে, এবং শেষ পর্যন্ত যে গণতান্ত্রিক অধিকারের জন্য এই লড়াই এবং সংগ্রাম, সেই গণতান্ত্রিক পরিণতির দিকে, অর্থাৎ একটি সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার ফ্রেমওয়ার্ক কি হবে। নিঃসন্দেহে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, খুব বেশি দিন হয়নি, কিন্তু তারপরে তারা কাজ করছেন। এর মধ্যে বন্যাও একটা বড় এনগেজমেন্টের বিষয়। তারপরে এই রূপরেখাটা আপনার কি মনে হচ্ছে, তাদের কি আসলে এটি নিয়ে কাজ শুরু করা কিংবা জনগণকে একটা মিনিমাম আশ্বস্ত করার জায়গায় নিয়ে আসা উচিত কিনা? অ্যাডভোকেট রাজ্জাকি, এটা ইনফ্যাক্ট ঘুরে ফিরে যে বক্তব্যটা আসতেছে, মানে খুব পরোক্ষ হতে বহু দূরে পেঁচাইয়ে নির্বাচনটা কবে দিবেন, আর কিছু না। এই রূপরেখা এইটা বলার মানে হচ্ছে বহুদূর দিয়ে পেঁচাইয়ে নির্বাচনটা কবে দিবেন। কারণ এই চট করে যদি বলে অনেক প্রশ্ন আসবে। কারণ আমি বলি আপনাকে, 16-15 বছর 6 মাস টানা ক্ষমতায় ছিল এই সরকারটা। আচ্ছা, 2008 যদি আমি ধরি, টু সাম এক্সটেন্ট আমি ধরে নিচ্ছি এটা একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছে, যেহেতু 2 ইয়ার ছিল আপনার এই যে কি বলে 1-11। এই 2008-এর পরে ইন বিটুইন, মানে 14 নির্বাচন আগে মাঝখানে সংবিধানকে কবর দিচ্ছেন পলাতক প্রধানমন্ত্রী, মানে বিচারপতি জগতের কলঙ্কিত ব্যক্তি ABM খায়রুল হক, তার নেতৃত্বে মাঝখানে কবরটা দিয়ে দিছে। সেটা কি? তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বাদ করছে 2011-তে। হ্যাঁ, 13 অ্যামেন্ডমেন্টটাকে বাতিল করছে 2011-তে, যেটা হচ্ছে পরবর্তী 15th অ্যামেন্ডমেন্ট। সেখানে খায়রুল হক কি বলছিল যে পরবর্তী 2টা নির্বাচন 10th and 11th হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সাবজেক্ট টু কন্ডিশন ইফ ইট ইজ অ্যাপ্রুভড বাই দ্য পার্লামেন্ট মেম্বার, বাট ইট হ্যাজ নট বিন প্লেসড দেয়ার। কারণ প্রয়োজন ছিল না, উনি তো বাদই দিয়ে দিচ্ছে। কখন উনি করছে, কত সুর এবং কত, আমি জঘন্যই বলবো, ভাষাটা আমার এরকম। আপনি 2011-র 10ই মে আংশিক জাজমেন্ট দিল, আংশিক, নট পূর্ণাঙ্গ। উনি যেহেতু রাজনৈতিক বিশ্লেষক, উনি বুঝবেন। আংশিক জাজমেন্ট দিয়ে আপনি চূড়ান্ত এক্সিকিউশন করতে পারবেন না, পারবেন? অফ কোর্স নট। সেখানে বললো এইটা যে 2টা সংসদ হতে পারে। উনি 30শে জুন 2000 নবম সংসদে অ্যাপ্রুভ করায় ফেললেন এটাকে। তার মানে ফুল জাজমেন্টের তো প্রয়োজন নাই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। এটা লয়ার হতে হবে না। আংশিক জাজমেন্ট পর 2011 মেতে দিল, 30শে জুন সে কমপ্লিট করে ফেললো। 2012-র 16ই সেপ্টেম্বর গিয়ে উনি পূর্ণাঙ্গ জাজমেন্ট দেয়, যখন তিনি বিচারপতি নন, তিনি অবসরে চলে গেছেন। আরেকটা অবৈধ কাজ করছে সে। তাহলে তো বিচারপতি মানিক এখনো বিচারপতি, অন্যান্য যারা বিচারপতিরা রিটায়ার্ড করছে তারাও এখনো বিচারপতি। আপনি নর্মালি একটা জাজমেন্ট আংশিক দিয়ে 2 মাস, 3 মাস, 6 মাস পরে পূর্ণাঙ্গ জাজমেন্ট দেয়, সাবজেক্ট টু কন্ডিশন তাকে সিটে থাকতে হবে। আপনি এলপিআরে গিয়ে আপনি দিবেন পৃথিবীতে প্রথম নজির, যেখান থেকে বিচার ব্যবস্থাকে নষ্ট করে ফেলছে। এখন আসেন, রূপরেখাটা চাইছে, সেটার জবাব দিচ্ছি। তাহলে এই সংবিধানের 15তম সংশোধনী টোটালটা অবৈধ, সংবিধানটা অবৈধ ওই হিসাবে। এইবার আসেন রূপরেখা। রূপরেখাওয়ালারা কোথায় যাচ্ছে? এই সরকার কিসের সরকার? 2014 কেন বললাম? 2014 সাল থেকে কিন্তু আন্দোলন চলতেছে। গুম, খুন, রাহাজানি, বিচার বহির্ভূত হত্যা, আয়নাঘর, সব কিন্তু ওই সময় থেকে চলতেছে। কম বেশি প্রতিবাদ আমরা করছি, টকশোতে এসব করছি। যতটুকু অন্তত গুম যাতে না হয়, গুলি যাতে না মারে, ওইটুকু সেফ করে যতটুকু কথা এখানে বলতে পারছি বলে গেছি। যাওয়ার পর কি হয়েছে? গুম খুন চলছে, আমরা আন্দোলন করছি। আমার আন্দোলন আমার মাঠের আন্দোলন না, আমরা আন্দোলন যেমন ঘরে বসে আপনার ছেলে বিদ্রোহ করে, সরকারি, এটাও আন্দোলন। আর এই করতে করতে যখন আসলো, এই আইসা পড়লো আপনার সামনে, লম্বা কাহিনী দরকার নেই, আইসা পড়লো জুলাইয়ের আন্দোলন। জুলাইয়ের আন্দোলনটা করলো কারা? ছাত্র, অগ্রভাগের ছাত্র। এখানে বলছিলাম, আপনার সাথে বসছিলাম সমন্বয়ক নিয়ে, তখন বলছিলাম যে বাবা তোমাদেরও সাহস আছে, আমারও সাহস আছে, 2টা সাহসের পার্থক্য আছে। তোমারটাই জীবন বাজি রেখে সাহস দেখাইতে পারো, আমি পারি না, কারণ আমার পিছুটান আছে, এই পিছুটান আমাকে রেখে দেয়। এখন আসেন, এই যে
সাংবিধানিক সরকার না, এটা পরিষ্কার। অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের মাধ্যমে, গণ অভ্যুত্থান মানেই তোমার সংবিধান মানি না, যে সংবিধান খায়রুল হক নিয়ে বানাইছো। গণ অভ্যুত্থান মানেই হলে এই যে আমার বাক স্বাধীনতা ফিরিয়ে নিব। গণ অভ্যুত্থান মানেই হলে আমি নির্বাচনে যাব, আমি ভোট দিব, আমার ভোটের অধিকার চাই। তাহলে অল দিয়ার ড্যামেজ সব আমি পায়ের তলায় রাখছি, সোজা বাংলা। এটাকে অভ্যুত্থান বলে এইটাকে। তো এই সরকার তো সংবিধানের বাই প্রোডাক্ট না, এই সরকার হচ্ছে অভ্যুত্থানের বাই প্রোডাক্ট, গণ অভ্যুত্থানের বাই প্রোডাক্ট। গণ অভ্যুত্থানের বাই প্রোডাক্ট যখন হয়েছে, তখন এই সরকার এখন বসছে কিসের ভিত্তিতে? রাষ্ট্রপতি কিন্তু সংসদ ভাঙতে পারে প্রধানমন্ত্রীর লিখিত অনুমোদন ক্রমে। লিখিত অনুমোদন ছিল না, প্রেক্ষাপট আলাদা। আচ্ছা, তারপর সংসদ ভাঙার পর তিনি আর প্রধানমন্ত্রী থাকেন না, ওনার ছেলে ওখানে বসে ওভারসিজ বলতেছে এখনো উনি পার্লামেন্টের কি বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈধভাবে। তা আমি বললাম যে উনি কি ভারতের রাষ্ট্রীয় সফরে গেছে? তাই সে বসুক, গণভবন তো খালি, কেউ তো বসে নাই, ইউনুস সাহেব মানে বসে নাই। প্লাস ওনার যে প্রধানমন্ত্রী কার্যালয় সেটাও তো খোলা, ইউ কাম এন্ড সিট। কাজে আপনি সংসদ যেহেতু ভেঙে গেছে, আপনি প্রধানমন্ত্রী। এখন আসেন এই সংবিধানের, যেহেতু আমি এই সংবিধানের নাই, সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার নাই, এই সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার নাই, কাজে আমি সংবিধানের ধার ধারি না, আমি সংবিধানে নাই। এখন আসেন, উনি বিশ্লেষক বলবেন 106 ধারা আছে একটা সংবিধানে, সেখানে কি বলছে? বিশেষ ক্রাইসিসে যদি হয় তাহলে এরকম পরিস্থিতিতে এরকম অন্তর্বর্তীকালীন সরকার ওথ নিতে পারে। এই 106টা কিন্তু সংবিধান নয়, এটা লিবার্টি অফ দ্য চিফ জাস্টিস। এটা যদি আজকে নতুন সংবিধান বানায়, এটুকু রাখতে হবে। উনি সংবিধান বানাক, ওইটুকু রাখতে হবে। সুতরাং ওটা সংবিধান নয়, ওটা হলো জজদের এডিশনাল পাওয়ার বিয়ন্ড দ্য কনস্টিটিউশন। কাজে এই সরকারের রূপরেখা ওই কয়দিন পরেই এখন মিষ্টি আলাপ করতেছে, কারণ ছাত্ররা যেটা করছে সেটা তারা পারে নাই। আচ্ছা, যাই হোক, তারপরে ছাত্ররা যখন চূড়ান্তভাবে কিন্তু মা বোন সবাই নামছে, পৃথিবীতে বোধহয় প্রথম কোলের বাচ্চা নিয়ে আন্দোলনে নামছে, মহিলা পুরুষ। আপনার বাচ্চা ঘর থেকে বের হয়, কিন্তু আব্বু আমি যাব, এই স্পিডটাই হলো আন্দোলন। শেষে কি হলো? আপনার টেক ওভার হয়ে গেল। এখন আমরা যেটা চাইতেছি কি, এই সংবিধান যদি অ্যালাইভ থাকে, এই সংবিধানে বলা আছে 123-এ 2টা পদ্ধতি। যদি মেয়াদ শেষ হয় তা মেয়াদ শেষ হওয়ার ক্ষেত্রে যদি নিশ্চিত হয়, সেক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে আপনি একটা নির্বাচন করবেন। আর যদি কোনো কারণে সংসদ ভেঙে যায়, পরবর্তী 90 দিন। সুতরাং এই সংবিধান যদি এক্সিস্টিং থাকে, এখন মিষ্টি আলাপ করতেছে সবাই, 6 মাস না 9 মাস পরে হলো তারা প্রেসার ক্রিয়েট করবে, ইফ দিস কনস্টিটিউশন remain active or alive. কিন্তু যেহেতু this government is not the byproduct of this constitution, so government should immediately suspend the constitution, and president is bound to do it, number 1. Number 2 হচ্ছে প্রেসিডেন্ট হল সেই প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট তো মঙ্গলগ্রহের প্রেসিডেন্ট না, এই প্রেসিডেন্ট হাসিনার প্রিয় প্রেসিডেন্ট, যিনি রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন, সকালে গুলি চালাইতেন। তো সে তো লাইক মাইন্ডেড প্রেসিডেন্টই আনছেন। সুতরাং এটা হলো সেই স্বৈরাচারের দোসর, অ্যান্ড হি ইজ টু রিমুভ। এবং আমি এই প্রেসিডেন্ট আর হাসিনার তফাৎ দেবে এরকম, হাসিনা ইজ দ্য ফিমেল ভার্সন অফ দিস প্রেসিডেন্ট, অ্যান্ড প্রেসিডেন্ট ইজ দ্য মেল ভার্সন অফ হাসিনা। আমি কোনো পার্থক্য দেখি না। সুতরাং এই প্রেসিডেন্টকে রিমুভালও জরুরি, বিকজ হি ইজ ওয়ার্কিং লাইক এ গোয়েন্দা, আমি মনে করি। এবং এই সংবিধান যদি আপনি সাসপেন্ড করে দেন, স্থগিত করে দেন, প্রেসিডেন্ট উইল বিকাম বাউন্ড টু আউট ফ্রম দ্য অফিস। সো রূপরেখা বলতে ওরা যেটা চাচ্ছে, সেই রূপরেখা তখনই ইউনুস সাহেবরা তার মন মতো করে সংস্কার করতে পারবেন, ওই প্রেশারটা আসবে না, নির্বাচন দাও। সুতরাং তাদের জন্য জরুরি ফর দ্য আইন টু সাসপেন্ড দ্য কনস্টিটিউশন। ধন্যবাদ অ্যাডভোকেট রাজ্জাকি। কর্নেল শরীফুদ্দিন, সংবিধান স্থগিতের দিকে যাওয়া উচিত কিনা এই সরকারের? ধন্যবাদ কর্তৃপক্ষকে, আমার সহ আলোচক এবং আমার দর্শক শ্রোতা। আবু সাহিদ সহ সকল বীর ছাত্র যারা আত্মাহুতি দিয়েছেন, এই ছাত্র জনতার আত্মাহুতির মাধ্যমে আমরা যে নতুন একঝাঁক তরুণ এবং বিজ্ঞ লোকের মাধ্যমে দুঃসময়ের সাইক্লোনের ভিতরে একটা আস্থার বিশ্বাস যে সরকারটা পেয়েছি, তাদেরকে আমাদের ডিপলি কনসার্ন হতে হবে। ওনারা যখন দায়িত্ব নিয়ে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কনস্টিটিউশন মোতাবেক এগিয়ে যাচ্ছেন, ঠিক এমনি সময় মানে শতাব্দীর ভয়াবহ বন্যা আমাদের গ্রাস করছে। তা এই বন্যায় যারা আক্রান্ত এবং যারা জীবন আত্মাহুতি দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি
কয়েকটি কথা বলবো। দেখুন, পলিটিক্স ইজ এ গেম played by very competent and confident people, and politics is a game played by very nonsense people. All the things said by architect, philosopher যারা রাজনীতি যারা তৈরি করেছেন। তা এটাতে আমার বন্ধু অ্যাডভোকেট সাহেব যেটা বললেন যে পলিটিক্সে যখন গণতন্ত্রের ভাষায় নির্বাচনের মাধ্যমে সঠিকভাবে কেউ ক্ষমতায় আসে তখন তার দাপট, নেতৃত্ব, কর্তৃত্ব এটা, আর যদি কেউ ব্যাকডোর দিয়ে লক্ষণ সেনের মতো ক্ষমতায় আসে তাহলে তার সৎসাহস এক থাকবে না। তা আমাদের এই মুহূর্তে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জ হওয়ার পরপরই আমাদের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগুলো আছেন, আমাদের প্রায় সম্ভবত 49 মিনিস্ট্রি, রাফলি 49। তা আউট অফ 49 মিনিস্ট্রি অনলি কয়েকজন তত্ত্বাবধায়কের মাধ্যমে এটা মেনটেন করা হচ্ছে, যারা নতুন এখানে এই ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা থাকলেও তড়িৎ একটা সরকার চলে যাওয়ার পর যে বিধ্বস্ত, যে কলঙ্কিত, যে টোটালি সংস্কারের প্রয়োজন যেখানে এসছে সেখানে সে দায়িত্ব নিয়েছেন, যেটা আমাদের অসম্ভবকে সম্ভব করেছে। অসম্ভবকে সম্ভব করার নাম হচ্ছে বীরত্ব। আমরা ভাবতে পারিনি নাহিদের মতো ছেলেকে যদি আমরা এখানে বসিয়ে দিই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে, এই যে হয়তো ছাত্ররা কিছুই করতে পারবে না, বাট হি ইজ ডুইং এভরিথিং। আমার কোথাও কোনো মানে গার্ড অফ উইকনেস আমরা সেখানে দেখি নাই, বরং ইয়াং ব্লাড, এই আমার ইয়াং ছেলে এই যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন তারা কত সুন্দর দায়িত্ব পালন করছেন। ডক্টর সালেউদ্দিন সাহেব, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, গতকাল জেনারেল আব্দুল হাফিজ, যাকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আই মিন এ ডিফেন্স রিলেটেড জিনিসপত্র দেখার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে, এই ধরনের অফিসারকে নিয়ে আমরা গর্বিত, কারণ উনি বারংবার জাতিসংঘ মিশনে ফোর্স কমান্ডারের দায়িত্ব পালন করছেন। শুধুমাত্র সেনাপ্রধানের পদ ব্যতীত বাংলাদেশের যতগুলো গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর পদ আছে সব দায়িত্ব পালন করেছেন জেনারেল হাফিজ সাহেব। সো ওনাকে দিয়ে যদি ওনার এক্সপিরিয়েন্স, ম্যাচিউরিটি দিয়ে যদি এই তত্ত্বাবধায়ক সরকার এই সেক্টরটা দেখাতে চান তাহলে আমাদের এখানে কোনো উইকনেস থাকছে না। এই ডক্টর সালেউদ্দিন সাহেবকে দিয়ে যদি আমরা ফিনান্স সেক্টরকে দেখতে চাই, ওই সেক্টরটা আমাদের উইকনেস থাকছে না। বিজ্ঞ লয়ার দিয়ে একটা সেক্টর কন্ট্রোল করা হচ্ছে, এটার জন্য আমাদের সময় দিতে হবে। যদি আমাদের বিএনপির মহাসচিব যে কথা বলেছেন, ইট ইজ ভেরি ওয়েল অ্যান্ড কংগ্রাচুলেট ফর দিস ওয়ার্ক, কারণ মানুষ চায় প্রতিনিধিত্বশীল সরকার, মানুষ চায় গণতান্ত্রিক সরকার। আমার বন্ধু যেটা বললেন, সে কনস্টিটিউশনের 106 ধারায় যখন জরুরি অবস্থা হয় তখন ভেঙে দিতে পারে, কিন্তু এখন কাউকে বিতর্কিত না করে সকলে সম্মিলিতভাবে আসুন তাদেরকে সহযোগিতা করি। এই যে যেমন করে আমাদের রিসেন্টলি যে বন্যা এসছে, বন্যা আসার এটার জন্য আমাদের জন্য কিন্তু একটা ডেঞ্জারাস, যেখানে 400 মিলিমিটার বৃষ্টিপাত হলে উতল পাতল হয়ে যায়, সেখানে আমাদের রিসেন্টলি 605 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে। তার ফলপ্রসূ কী হয়েছে দেখছেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, ফায়ার ব্রিগেড এবং সকল প্রশাসনিক লোকজন জীবন বাজি রেখে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। তা ডেফিনেটলি এই তত্ত্বাবধায়ক সরকার দে আর ক্যাপেবল না, অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দে আর ক্যাপেবল না টু রান, কারণ এটাই কিন্তু তাদের পেশাদারিত্বের স্বাক্ষর রেখে ফেলে দিয়েছেন। আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব আছেন জেনারেল জাহাঙ্গীর আলম, উনি একটা বাহিনীর প্রধান ছিলেন, আমি বিজিবির হেড ছিলেন কোন এক সময়, সেনাবাহিনীতে উনি পেশাদারিত্বে, সরি আমি মেনলি সেনাবাহিনীর কথা বলছি কি জন্য, যে সব মানে বিজ্ঞ অভিভাবকদের আমি খুব কাছ থেকে দিয়েছি, জেনারেল হাফিজ স্যারকে আমি কাছ থেকে দেখেছি, এই জেনারেল জাহাঙ্গীর স্যারকে আমি কাছ থেকে দেখেছি, এই যে আমাদের এখন বস্ত্র পাটে দায়িত্ব আছেন উনি তো ব্রিগেডিয়ার সাকাত, উনি ওনার পেশাদারিত্বের স্বাক্ষর রেখে একবার উনি আমাদের ইলেকশন কমিশনের দায়িত্ব পালন করেছেন। তো সে কারণে আমরা কাউকে বিতর্কিত না করে আসেন সবাইকে অনুপ্রাণিত করি।
ধন্যবাদ। আমরা একটা বিরতি নেই, বিরতির পর আবার আলোচনা ফিরব। প্রিয় দর্শক, জেডএস আর ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পর, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি জেডএসআরএম ইনসাইট পলিটিক্সে। আজ কথা বলছি অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে। সাথে আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী এবং আছেন কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দিন। অ্যাডভোকেট রাজ্জাকী, আপনি বলছিলেন সংবিধান স্থগিত করার কথা। এই সরকার তো দায়িত্ব নিয়ে বলেছে একটি নির্বাচনের মাধ্যমে তারা দায়িত্ব হস্তান্তর করবেন প্রয়োজনীয় সংস্কারের পরে, এবং তার জন্য যৌক্তিক সময়ে তাদেরকে দেওয়ার কথা বলেছেন। সকল ছাত্র জনতা, রাজনৈতিক শক্তিগুলো তাদের যে যৌক্তিক সময় দিতে একমত। সেই জায়গায় সংবিধান স্থগিত করা মানে তো একটি নতুন সংবিধান তৈরি করা, সেই দিকে এই সরকার কি যাবে আপনার মনে হয়? দেখুন, সরকারের এখন ইমিডিয়েট যে কাজগুলো আমি দেখলাম, গভর্নমেন্ট ইজ ইন আন্ডার হেভি প্রেশার। আমার কাছে মনে হয় যে ভাই বললো 49টা মন্ত্রণালয়, মাত্র কয়জন নিছে, এগুলো দেখভাল করা খুব কঠিন কাজ এই সময়ের মধ্যে। আমি কাউকে ছোট করছি না, ইউনূস সাহেব একজন বিশ্বখ্যাত মানুষ, কিন্তু সে কিন্তু ডার্টি পলিটিক্স সম্পর্কে জানে না। এই দেশের যে ডার্টি পলিটিক্স, আমার মনে হয় না সেইটা জানে। কথার কথা বলছি, এরকম যারা আছে সবাই কোয়ালিফাইড, সুন্দর, কিন্তু আমাদের দেশের যে পলিটিক্সটা শেখ হাসিনা করুক আর তার আগের যারা ছিল তারা করুক, পর্যায়ক্রমে পিওর ডেমোক্রেটিক এবং মানবিক যে সুন্দর গভর্নমেন্ট বলতে যা বোঝায় সেটা কিন্তু না। যদি কতগুলো নির্বাচন আমাদের নিরপেক্ষ হয়েছে তত্ত্বাবধানের অধীনে, সেটা ভিন্ন কথা। তো সেক্ষেত্রে 15 বৎসরে যেটা হয়েছে, আমি বলি আপনাকে কি করছে কোটা নিয়ে। যদি কোটায় যাই, আমি কিন্তু কোটায় 2008 সাল, 9 সাল, 10 সাল থেকে যদি ধরি 18 সাল পর্যন্ত, তাতে কিন্তু কোটায় কিন্তু আমার পছন্দের লোকগুলো নিয়োগ দিছি, এবং সেগুলো সব অথর্ব। উনি বললো না যে সব অথর্ব নিয়োগ দেওয়া হয়েছে। অথর্বদের কাজ একটাই, জিকির করা। কার জিকির? যে অ্যাপয়েন্টমেন্ট দিছে, আর কোনো কাজ নাই। এখন করণীয়, এখন আসেন করণীয় বলতে, এই সরকার অর্থনৈতিক একটা ফ্যাক্টর, উনি এটা রিকভার করতে পারবে বলে আমার কাছে মনে হয়। ওনার যে পার্সোনালিটি, ওনার যে পরিচিতি, নিজস্ব অবস্থান, বিশ্বজোড়া তার পরিচিতি, যার কাছে এইড চাবে দিবে, ফরেন রেমিটেন্স আসবে, গার্মেন্টস কোটা বাড়াইবে। ওনার বেসিক প্রবলেম আমার এই মুহূর্তে মনে হয় আইন শৃঙ্খলার উন্নতি। কেন আমি মানে আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করে। দেখেন, এই যে বন্যা, এই বন্যার সময় কিন্তু BIWTA তাদেরকে বলা হইলো যে তোমাদের যে সমস্ত নৌযানগুলো আছে সেগুলোকে ব্যবহার করে। খুব মানবিক, কেউ কথা শুনে নাই। সেখানে ফিজিক্যালি নাহিদ ইসলামকে যেতে হয়েছে, এবং 5 দফা দাবি নিয়ে যে এইগুলা করতে হবে, তারপরে ফোর্স করে নামাইতেছে। এই যে বন্যার পানির দোষ আপনি ইন্ডিয়ান দিবেন, সেকেন্ডারি। ফার্স্ট আসেন আমি কি করছি, আমার জন্য, আমার লোকের জন্য তো আমার ফিলিংস নাই। আপনি এখনো বসে রয়েছেন, এখন পর্যন্ত বোধহয় 40% পুলিশ যোগ দেয় নাই, মামলা হয় না, কোর্ট মানে কি হয়, থানা স্টপ। আপনি কোথায় যাবেন? এই তো দিস গভর্নমেন্ট ইজ পিওরলি নন কোঅপারেটেড বাই দ্য ল এনফোর্সিং এজেন্সি, আই এম টেলিং ইউ। এবং এটার যে আপনি সরাবেন, কয়টা বাদ দিবেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ লেয়ার সব, এই সরকারকে সময় দিতে হবে। তবে সরকারকে একটা অনুরোধ করব, সংবিধান সাসপেন্ড তো অটো, এটা যেহেতু আমি অভ্যুত্থানের সরকার, এটা ইম্যাটেরিয়াল, কিন্তু আমার কাছে মনে হয় এই গভর্নমেন্ট উচিত এই কাজগুলা করবে, পাশাপাশি টাইম টু টাইম আপডেটেড রাখা যারা রাজনীতির সাথে জড়িত আছে, সে বিএনপি থাকুক, জামাত থাকুক, বা অন্যান্য দল যারা থাকুক, সুশীল সমাজ, সবার সাথে টাইম টু টাইম বসে যদি একটা করা যায় যে আমাদেরকে এই সময়গুলো দিতে হবে, হ্যাঁ দিবে। যদি না দেয়, সংস্কার করতে হবে। আপনি তো গণতন্ত্র ফিরাইতে চান, গণতন্ত্র ফিরাইতে হলে এই যে বাঁধগুলা, আমরা আজকে তো বন্যার জন্য এই জন্য বাঁধ, এই যে বাঁধগুলা, এই বাঁধ আপনাকে ভাঙতে হবে, এই বাঁধ ভাঙতে হবে। এবং বিশেষ করে আমি বলবো জেনারেশন, বিশেষ করে ল এনফোর্সিং এজেন্সির দিকে যদি আমি চাই, নতুন রিক্রুটমেন্ট খুবই জরুরি। এই সমস্ত বিপ্লবী, এই যে নাহিদ ছেলেটা, আর তার নাম কি আরেকজন বললেন, আসিফ, এদের যে বিপ্লবী মনোভাব, ভাই এই বিপ্লবী মনোভাবের সরকার দরকার। কারণ এটা কোনো তামাশার সরকার না। এইটা কি আমি কানাডা চালাইতে বসি নাই, আমি সিঙ্গাপুর চালাইতে বসি নাই, মালয়েশিয়া চালাইতে বসি নাই, আমি বাংলাদেশে 15 বছর যিনি একেবারে কট্টরভাবে একতরফা সর্বোচ্চ সবচেয়ে সুন্দর গণতন্ত্র দিয়ে গেছেন, এক দলের 3 ভাগ করে ইগল ট্রাক নৌকা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে যা গেছেন, ইনশাআল্লাহ তাআলা। এতে বিপ্লবী সরকার দরকার। আর এই মাথা যারা আছে, যারা উপদেষ্টা, এদেরও দরকার। কিন্তু বিপ্লবটা খুব জরুরি, এটিচিউডটা বিপ্লবী থাকতে হবে, বাট মাস্তানি নয়। রাষ্ট্র গঠনের এটিচিউড নিয়ে এই ছেলেদেরকে কাজ করতে হবে। সামনে আগে নো মার্সি, সোজা বাংলা, আমি এই দেশের নাগরিক, এই দেশে থাকবো, পরিষ্কার। আপনার এই সংস্কার দিকে আগায় যেতে হবে, এবং এই প্রশাসন ঠিক করতে হবে সবার আগে, এবং খুব যত দ্রুত সম্ভব। ধন্যবাদ অ্যাডভোকেট রাজ্জাকী। কর্নেল শরীফুদ্দিন, আপনিও কি মনে করেন যে এই সরকার ইজ নট বিং কোঅপারেটেড বাই দি ল এনফোর্সমেন্ট এজেন্সি অ্যান্ড আদার অ্যাডমিনিস্ট্রেশন অফিসার্স? দেখুন, এই মন্তব্য করার সময় এখনো আসেনি।
দ্য ভেরি ইনিশিয়াল ডে দ্য থিং হ্যাভ সেড এট দ্য ফার্স্ট টাইম যে ওনারা দায়িত্ব নেওয়ার পরপরই প্রথমত এই সকালে আসতেছে আনসার বাহিনী, বিকেল আসতেছে পুলিশ বাহিনী, সকালে আসতেছে অমুক বাহিনী তমুক বাহিনী। একটা প্রত্যাশা এবং প্রাপ্তির ভিতর যদি মিল থাকে তাহলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। সুন্দর করে যে জিনিসটা বলছি যে ভেরি কম্পিটেন্ট অ্যান্ড কনফিডেন্ট পারসন এখানে সিলেক্ট করা হয়েছে। এখানে নিউ জেনারেশনকে ইনভলভ করা হয়েছে, যাদের ভিতরে এখনো অপবিত্রতা, পার্সোনাল ইন্টারেস্ট, ফ্যামিলি ইন্টারেস্ট ইনভলভ হয় নাই। এই যে আমার বন্ধু যেটা বললেন আসিফ এবং নাহিদ, ইয়াং জেনারেশনের ক্রাউন, তাদের কাছে কখনো অপবিত্রতা, পার্সোনাল ইন্টারেস্ট, সামাজিক ইন্টারেস্ট আসে নাই। তার ভিতরে হচ্ছে দেশপ্রেম, এই দেশপ্রেম নিয়ে তারা সামনে এগিয়ে যাচ্ছে। দেন সেনাবাহিনী নিয়ে এখন আর কোনো বিতর্কিত নয়। সেনাবাহিনী তাদের পেশাদারিত্বের মাধ্যমে বিতর্কে অনেক ঊর্ধ্বে চলে এসছে। সেনাপ্রধান দক্ষ এবং যোগ্য, দায়িত্ব যখন যেটা প্রয়োজন তখন উনি পালন করছেন। এখন আসি এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। ওনাদের যেহেতু এত বড় একটা ঘূর্ণিঝড় বা বন্যা হয়ে গেছে, প্রথম দায়িত্ব হচ্ছে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। আজকে 8-10টা পেপারে আমি যে হেডিংটা দেখলাম ভাইয়া, আমি নিজেকে অত্যন্ত গর্বিত ফিল করছি। ত্রাণ দিতে নয়, ত্রাণ নিতে নয়, ত্রাণ দিতে মানুষের ঢল, অদ্ভুত, অসাধারণ, বদলে যায় এক নতুন বাংলাদেশ। ক্যান ইউ ইমাজিন? এই পেপারের হেডিং দুদিন আগে কি ছিল আর এখন কি? এই টিএফসিতে ছেলে মেয়েরা মানে ত্রাণ দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা আমাদের ফিলিংসটা চেঞ্জ হয়ে গেছে বিশ্ব মানবতার। এটার সাথে ছোট্ট একটা জিনিস মনে পড়ে গেল যে আজকে বিভিন্ন পেপারে দেখতে পাচ্ছি পাতিলের ভিতর বাচ্চা দিয়ে, পাতিলের ভিতর বাচ্চা দিয়ে, আমি দেখছি এটা দিয়ে আমি কিন্তু অরিড না, কারণ 1873 সালে 26শে অক্টোবর শেরেবাংলাকে ফজলুল হক জন্মগ্রহণ করেছিলেন। 1869 মানে 79 সালের 69-এর 31শে অক্টোবর ওই একটা ঘূর্ণিঝড় বা সাইক্লোন হয়েছিল বরিশালে। তখন এই শেরেবাংলা এবং তার বড় বোনকে একটা পাতিলের ভিতর দিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছিল। তাদের হাতে লিখে দেওয়া হয়েছিল যে ফজলুল হক, আর তার বড় বোনকে ছেড়ে তার ছোট বোন, তার বয়স ছিল মাত্র 3 বছর, আর তার ছোট বোনের বয়স ছিল মাত্র 6 মাস, পিতলের পাতিলতে। কিন্তু এই ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর 2 দিন পরে এই পাতিল থেকে তার যেহেতু হাতে নাম লেখা ছিল এসে বাচ্চা ফিরে দিয়েছে। তা আমার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যারা যেখানে আসেন, এই যে দুর্ঘটনার জন্য এটার ভিতরে আপনাদের অরিড হওয়ার কিছু নাই। আপনাদের ওই বাচ্চার ভিতরেই একদিন শেরেবাংলা হয়ে ফিরে আসবে, দেশপ্রেমিক ওই ভিতরে জনতা আসবে। এখন আসছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, সরি বারবার যেটা বলছি আমি এক্সট্রিমলি সরি, আচ্ছা, যেটা এখানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। কারণ আপনি জানেন অনেক সময় থানা লুট হয়েছে, অনেক সময় জেলখানা ভেঙে অস্ত্র নিয়ে বেরিয়ে গেছে। তা আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলের খুবই প্রয়োজন। আমরা জানি এই বিতর্কিত ডিসিএসপি সবাই বদলি করা হয়েছে, কি হবে না না আবার somebody will take over, বাট আমাদের তো ওই এলাকার কন্ট্রোলটা নিতে হবে। এই আইন শৃঙ্খলা এসে ওই অবৈধ অস্ত্রগুলো তো উদ্ধার করতে হবে। দেন রাজনৈতিক স্থিতিশীলতা এবং সংস্কার করতে হবে। এইটার জন্য আমাদের যে সর্বজন শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম সাহেব যে কথাটা বলেছেন, অ্যাবসলিউটলি ইট ইজ অল রাইট। উনি কিন্তু কোঅপারেশন করার জন্য 100% প্রস্তুত, বাট কি কোঅপারেশন করতে হবে সেটা উনি জানতে চাচ্ছেন। দেন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। উইদাউট ইকোনমি ইনস্টিটিউশন তো মানে দেশ তো রান করতে পারবে না, এটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা বলতে গেলে আর একটা জিনিস হচ্ছে ডিপ্লোম্যাট, কারণ সমগ্র বিশ্বের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। তো ডিপ্লোম্যাটটা টপমোস্ট প্রায়োরিটি দিয়ে সমগ্র বিশ্বের সাথে আমাদের আনতে হবে। যেমন কোথাও থেকে অর্থ ফেরত আনতে গেলে তাকে লাগবে, সার্বিক সহযোগিতার জন্য লাগলে জাতিসংঘের জন্য তাকে লাগবে। দেন ইনফরমেশন সবসময় আপডেট থাকতে হবে, কখন কোথায় কি ঘটছে, কি রিকোয়ারমেন্ট। কোথাও কোনো জিনিস ইগনোর করলেই ওটা ওই আমার বন্ধু যেটা বললেন বাঁধের মতো কিন্তু ভেঙে যাবে। ওই বাঁধ তৈরি হওয়ার আগে ওই ইনফরমেশনটা নিজের ব্রেনে নিতে হবে। দেন ইকোনমি, উইদাউট ইকোনমি কোনো দেশ রান করতে পারে না।
ইকোনমি এস্টাবলিশ করার জন্য আই এম কনফিডেন্ট ডক্টর ইউনূস সাহেব নোবেল জয়ী, উনি বিদেশ থেকে ওটা পারবেন। দেন ডক্টর সালেহ আহমেদ সাহেব আমাদের যে প্রাক্তন গভর্নর ছিলেন, আবার ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ উনিও কিন্তু ইকোনমিস্ট, যদিও এডুকেশনের সাইড আছে। এখনকার গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। জি। দেন আন্তর্জাতিক সহযোগিতা, যেটা আপনাকে বললাম, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তারপরে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ধন্যবাদ। আমরা আরেকটা বিরতি নেব, বিরতির পর আলোচনায় ফিরবো। জেলে স্যার ইনসাইড পলিটিক্সে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পর। যেটা স্যার ইনসাইড পলিটিক্সে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। বিরতির পর আমাদের হাতে খুব ছোট্ট সময় আছে, একটু দুইজন 1.5 মিনিট করে একটু ক্লোজিং রিমার্কস। আমি কোনো প্রশ্ন করতে চাই না আগামীর বাংলাদেশ নিয়ে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক। সিম্পল, মনে করেন বাংলাদেশ উনি যেটা অর্থনীতি নিয়ে আলাপ করতেছিলাম আমরা, মানে একটা রাষ্ট্রের স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করে অর্থ দিয়ে, আবার একটা মা বাবা তার স্বপ্ন বাস্তবায়ন করে তার সন্তানটাকে দিয়ে। এই সন্তান হারানোর ব্যথায় যে বুকে গুলি পড়ছে, এর ব্যথা যেমন, রাষ্ট্রের যে অর্থনীতিটাকে লুটপাট করে নিচ্ছে সেটার ব্যথাও ওই রকম রাষ্ট্রের জন্য। কিন্তু পেইনফুল কোথায় জানেন? শুধু এক পেশে মামলা হচ্ছে, যেটা আমার কাছে একটা সন্দেহজনক, এখন সময় কম তাই সব মার্ডার কেস হচ্ছে, অমুক হত্যা তমুক হত্যা, শুধু হত্যা। আর সবাই কি হত্যা করছে আমি জানি না ঠিক, এটা যারা করতেছে তাদের স্যাবোটাস কিনা। কিন্তু ওই অর্থনীতি রিকভার করার জন্য, টাকা রিকভার করার জন্য আমি কিন্তু সেরকম কোনো স্টেপ দেখি না। তারপরেও সরকারের অবশ্যই সবার কোঅপারেশন করা দরকার। আমরা দেশবাসী কি করতে পারবো তাকে, ওনার জন্য আমরা দিতে পারবো সিম্পল কোঅপারেশন। যত ধরনের কোঅপারেশন মানুষ, দেশের নারী পুরুষ সবাই দিবে, ছাত্র সমাজ রাজনীতি দিবে, এটা আমার প্রত্যাশা। আর ওনাদের তরফ থেকে দরকার শুধু একটা জিনিস, সেটা হলো ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। মাইনাস হইতে থাকলেই কিন্তু তারা ব্যর্থ হইতে থাকবে, আর যতক্ষণ স্বচ্ছতা থাকবে সাকসেস হবে। এবং তাদের কাছে শুধু স্বচ্ছতাটা চাই আমরা, আমাদের কোঅপারেশন থাকবে, মানে ইনফরমেশন ফ্লো যাতে ঠিক থাকে। ধন্যবাদ অ্যাডভোকেট রাজ্জাকি। কর্নেল শরীফুদ্দিন। ধন্যবাদ। বর্তমান বিশ্বে বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ডক্টর ইউনূস, সেখানে কোনো সন্দেহ নাই। উনি ওনার শিক্ষা, বিজ্ঞ, প্রজ্ঞা দিয়ে ওনার পেশাদারিত্বের প্রমাণ রেখেছেন। তো এই ব্যাপারে আমরা কনফিডেন্ট। উনি যে টিমটা রেডি করছেন, জেনারেল হাফিজ সহ টোটাল যে টিমটার কথা বললাম, এ ব্যাপারে আস্তে আস্তে আমরা সবাই জানি, প্রত্যেকেই যার পেশাদারিত্বের এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। এর সাথে নতুন প্রজন্মের অহংকার আসিফ, নাহিদ, সাজিদ সহ সকল ছাত্রদের জন্য আমি অত্যন্ত গর্বিত। কারণ আমি রিটায়ার্ড মিলিটারি অফিসার হিসেবে এখন একটা কলেজের প্রিন্সিপাল। একজন প্রিন্সিপাল বা শিক্ষকের কৃতজ্ঞ মানে গর্ব যখন আমাদের ছাত্র আমাদের অতিক্রম করে। তো উনারা নতুন আলোর দিয়ে বাংলার ভবিষ্যৎ দেখছেন। শেষ কথা হচ্ছে, প্রত্যেকেই আমরা যার যার জায়গা থেকে অবদান রাখবো। আলোচনা সমালোচনা অবশ্যই করব, সবই করব। দ্যাট ইজ কনস্ট্রাকটিভ, গঠনমূলক সমালোচনা, যেটা তাদের উপকারে আসে। বিরোধী দলের কাজ করে সমালোচনা না থাকলে কিন্তু স্বচ্ছতা আসে না। আমাদের সমালোচনার মাধ্যমে তারা সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে নতুন একটা নির্বাচন উপহার দিয়ে আমার দেশপ্রেমিক বাংলাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আর সমালোচনাটাকে হজম করতে হবে অবশ্যই। এবং সামগ্রিক বাংলাদেশের যে প্রত্যাশা আমরা করি, সেটির একটা নজির আমরা সম্ভবত এই বন্যার সময় দেখেছি। একদম ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাই যেভাবে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন, আমি প্রত্যাশা করব সবাই যার যার জায়গা থেকে পাশে দাঁড়াবেন, এই দুর্যোগ বাংলাদেশ কাটিয়ে উঠবে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দিন, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের জেডএসআরএম ইনসাইড পলিটিক্স। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।